সবার সামনে ঈশাকে জব্দ করে নিজের ইভেন্ট শেষ করলো পর্ণা। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে পর্ণাকে সুরভি ম্যাডাম ফোন করে। তখন পর্ণা ফোনটা রিসিভ করলে সুরভি ম্যাডাম বলতে থাকে, পর্ণা আসলে আমি নিজের মতো করে খোঁজ লাগিয়েছিলাম। তখন শুনলাম যে ঈশা হালদার সে একটা ক্লাবে বস্ত্র বিতরণ করছে। তার ভিডিও তোমাকে আমি পাঠাচ্ছি, দেখো তো এই শাড়িগুলো তোমার কিনা, বা ঈশা হালদারের তোমাদের শাড়ি চুরির ব্যাপারে কোনো লিঙ্ক আছে কিনা তুমি দেখো। তখনই পর্ণা বলতে থাকে ঠিক আছে। তারপর পর্ণা সৃজনকে বলতে থাকে, সৃজন একটা ভিডিও পাঠাচ্ছে সুরভিদি, আগে দেখি। তখনই ভিডিওটা পাঠালেই পর্ণা ভিডিওটা দেখে পুরো চমকে যায় যে সেখানে ঈশা পর্ণার শাড়ি বিতরণ করছে। তখন পর্ণা বলে, সৃজন দেখো আমাদের শাড়ি। তখন সৃজনও দেখে পুরো অবাক হয়ে যায়। ওইদিকে অঙ্কিতা ম্যাডামকে বলে চোরটাকে খুঁজে বের করতে। আর পর্ণা বলে এবার ঈশা হালদারও দেখবে এই আলোকপর্ণা দত্ত কি করতে পারে। তখন সৃজন মনে মনে বলতে থাকে, ঈশা তো আজকে শেষ। তারপরে দেখা যাবে ঈশা হালদার সেই ক্লাবে সবাইকে বস্ত্র বিতরণ করার পরে সবার সামনে বক্তৃতা দিতে থাকে। ঠিক তখনই ঈশার একজন লোক এসে বলতে থাকে, ম্যাডাম আপনাকে একটা মহিলা ডাকছে। তখন ঈশা বলতে থাকে, এই সময় আবার কে আসলো? আচ্ছা দাঁড়াও আমি দেখছি। তারপরে ঈশা গিয়ে বলতে থাকে, কোথায়? তখনই পর্ণা আসে। আর পর্ণা এসে বলতে থাকে, তুই আমার শাড়ি চুরি করে এনে তারপরে তুই লোকদের মাঝখানে বিতরণ করছিস। তখন ঈশা অবাক হয়ে যায়। তারপর ঈশা বলতে থাকে, তোর কি প্রমাণ আছে তোর কাছে যে তোর শাড়ি এগুলো? তখন পর্ণা হাসতে থাকে আর বলতে থাকে, তুই কি ভেবেছিস যে আমার শাড়ি আমার কাছে কোনো প্রমাণ নেই? এবার না আমি আটঘাট বেঁধেই তারপরে নেমেছি। তুই না খুব বড় ভুল করে ফেলেছিস আমার শাড়িগুলো চুরি করে। তখন ঈশা ভয় পেয়ে যায়, মনে মনে বলতে থাকে, কি ব্যাপার, পর্ণা এত কনফিডেন্টলি কি করে বলছে? তাহলে কি ওর কাছে কোনো প্রমাণ রয়েছে? তখন পর্ণা বলতে থাকে, এটাই তো ভাবছিস যে এই শাড়িগুলো চুরি করেছিস, তা আমার কাছে কোনো প্রমাণ আছে কিনা যে এই শাড়িগুলো যে আমার? তখন ঈশা বলতে থাকে, তাই তো আছে। তখন পর্ণা বলতে থাকে, হ্যাঁ আমার কাছে শাড়িগুলো প্রমাণ আছে, বুঝতে পেরেছিস? কারণ এই ডিজাইনগুলো যখন আমি করেছিলাম সেই ডিজাইনগুলো আমি একটা সাইটে আপলোড করে দিয়েছিলাম, যেখানে সব ডিজাইনাররা ছবি আপলোড করে সেখানে। আর তাছাড়া তখন সৃজন বলতে থাকে, আমাদের একটা বারকোড আছে আলাদা, যেটা অন্য কোনো শাড়ির সাথে মিলবে না। বুঝতে পেরেছো ঈশা? তুমি না এবার বড্ড ভুল করেছো, কাঁচা কাজ করে ফেলেছো। তখন পর্ণা বলতে থাকে, আর যে চোরকে পাঠিয়েছিলি না সে চোরকেও পুলিশ খুঁজে বের করছে। তখন ঈশা বলতে থাকে, ছাড় তো দাদা আপ্পাবাজি, চোরকে আবার কোথায় পাবে? বাজে কথা বলা জায়গা পাস না। তখন পর্ণা বলতে থাকে, শোন আমাদের সিসিটিভি ফুটেজে চোর আর আমাদের শাড়ি সহ স্পষ্ট দেখা যাচ্ছে, সেটা দিয়েই আমি পুলিশকে দিয়েছি। আর পুলিশ খুঁজে বের করছে সে চোরকে। তুই না এবার ফেঁসে গেছিস, তুই এবার কিচ্ছু করতে পারবি না। তখন ঈশা বলতে থাকে, তুই কি করতে চাস? তখন পর্ণা বলে, কি করব, কি করতে চাই মানে? তুই যে আমার শাড়ি চুরি করে তারপরে মহান সাজছিস, সবার সামনে বিতরণ করছিস, সেটা তো আমি এখন গিয়ে বলে দেবো। এখনই আমি জনসভায় যাব, তারপরেই সবকিছু বলে দেব। তখন ঈশা বলতে থাকে, না পর্ণা না, এটা প্লিজ তুই করবি না। তখন পর্ণা ঈশার কোনো কথা না শুনেই স্টেজে চলে যায়। তারপরে মাইকের সামনে দাঁড়িয়ে বলতে থাকে, আপনাদেরকে আপনাদের জননেত্রী ঈশা হালদার এতক্ষণ যে শাড়িগুলো বিতরণ করলো সেই শাড়িগুলো আসলে। তখনই ঈশা এসে মাইকটা ধরে ফেলে আর বলতে থাকে, পর্ণা তুই এটা কি করছিস? দেখ আমার একটা ইমেজ রয়েছে, আর তাছাড়া সুকুমার হালদারেরও একটা মান সম্মান রয়েছে, তুই প্লিজ এরকমটা করিস না। তখন পর্ণা বলে, শোন এই শাড়িগুলো এই শাড়িগুলো যে তুই চুরি করেছিস সেটা স্বীকার কর, স্বীকার কর। তখন ঈশা মনে মনে বলতে থাকে, পর্ণা এখন যে ক্ষেপে আছে, আমি স্বীকার করাটাই ভালো। ও যা বলছে তাই করতে হবে, না হলে আবার কি করবে কে জানে। আর তাছাড়া শাড়িগুলো তো বিতরণ করা হয়ে গেছে, ও তার কিছুই করতে পারবে না। আর ও আজকে ইভেন্টও করতে পারবে না। তারপর ঈশা বলতে থাকে, হ্যাঁ আমি চোর পাঠিয়ে শাড়িগুলো চুরি করেছিলাম। তারপরে পর্ণা বলতে থাকে, খুব বড় ভুল করেছিস, বুঝতে পেরেছিস, খুব বড় ভুল করেছিস। তখন ঈশা বলতে থাকে, শোন পর্ণা, এই যে গরিব মানুষ, এদের কাছে না তোর শাড়ি পৌঁছে গেছে, তাদেরকে আমি বিতরণ করে দিয়েছি। এখন এখন কি করবি তুই? আর এই মানুষগুলো না পুজোতে ভালো শাড়িও পরতে পারে না, তুই এদের কাছ থেকে কি করে শাড়িগুলো নিবি? তখন পর্ণা চুপ করে দাঁড়িয়ে পড়ে। তখন ঈশা মনে মনে বলতে থাকে, তুই যা মানুষ, তুই এদের থেকে আর শাড়ি নিতে পারবি না সেটা আমি জানি। তোকে এবার ভালোভাবে আমি পেঁচে ফেলেছি। তখন ঈশা বলতে থাকে, দেখ পর্ণা, তোর তো আর আজকে ইভেন্টটা করা হবেই না, এক্সিবিশনটা করা হবে না। আর তুই ওই টাকাগুলো নিয়েও না লাইভ নিউজের চাকরিটাও ছাড়তে পারবি না, বুঝতে পেরেছিস? তুই তো আজকে কিচ্ছু করতে পারবি না। তখন পর্ণা বলে, শোন ঈশা, আমি কি করে শাড়িগুলো ফেরত পাবো না পাবো সেটা আমার ব্যাপার, কিন্তু আমি আজকে তোকে একটা কাজ করতে হবে।
তুই যদি আমার শর্ত মানিস তাহলে আজকে সবার সামনে আমি কিচ্ছু বলবো না। তুই যদি আমার শর্ত না মানিস তাহলে এখনই আমি সবকিছু প্রমাণ সমেত সবার সামনে বলে দেব। তখনই ঈশা বলতে থাকে, কি শর্ত? তখন পর্ণা ওকে একটা শর্ত দেয়। যা শুনে ঈশা বলতে থাকে, অসম্ভব, এটা আমি কিছুতে করব না। তখন পর্ণা বলে, আচ্ছা ঠিক আছে, তোর করা লাগবে না, তাহলে আমি এখনই এই যে সবার সামনে বলে দিচ্ছি। এই বলে মাইকের সামনে বলতে লাগলেই তখন ঈশা আবার মাইকটা ধরে ফেলে আর বলতে থাকে, না পর্ণা না, প্লিজ তুই বলবি না। তখন পর্ণা বলে, তাহলে আমি যেটা বলেছি সেটা কর। তখন ঈশা মনে মনে বলতে থাকে, না পর্ণা যেরকম ক্ষেপে আছে, আজকে ও কি যে করবে কে জানে, যা খেপা মেয়ে, না ওর কথাই মেনে নিতে হবে। তখন ঈশা বলতে থাকে, আচ্ছা তুই যা বলবি আমি তাই করব। এই বলার পরেই পর্ণা খুশি হয়ে যায়। ওইদিকে দেখা যাবে সন্ধ্যা হয়ে গেছে, ইভেন্ট ও এক্সিবিশনও শুরু হওয়ার সময় হয়ে গেছে। সব ইনভেস্টিগাররা সবাই চলে এসেছে। তখন দত্তবাড়ির সবাই তাদেরকে সামলানোতে ব্যস্ত, কিন্তু যারা ইনভেস্ট করবে তারা আর দেরি করতে রাজি নয় আর বলতে থাকে, কি ব্যাপার, একটা টাইম দিও, আপনারা কেন এক্সিবিশনটা শুরু করতে পারছেন না? আমরা এখানে এক্সিবিশন দেখতে এসেছি, আর আপনারা কি ফাজলামো শুরু করেছেন? তখন সৃজনের বাবা জেঠু সবাই মিলে সামলানোর চেষ্টা করে, কিন্তু কোনোভাবেই তাদেরকে মানাতে পারছে না তারা। ওইদিকে বর্ষা আর রুচিরা বারবার করে পর্ণাকে ফোন করতে থাকে, কিন্তু পর্ণা কিছুতেই ফোনটা রিসিভ করে না। তারপরে দেখা যাবে জেঠু সবার জন্য শরবত নিয়ে আসে আর বলতে থাকে, আপনারা শরবত খান, এতক্ষণে না আমাদের এক্সিবিশন শুরু হয়ে যাবে। আসলে একটু প্রবলেমের কারণে একটু দেরি হয়ে গেছে। তখনই ইনভেস্টিগাররা বলতে থাকে, একটা ফাজলামো হচ্ছে, আমরা এখানে না এক্সিবিশন দেখতে এসেছি, আমরা কোনো শরবত খেতে আসিনি, বুঝতে পেরেছেন? আমরা আর ওয়েট করব না। তখন সাংবাদিকরা বলতে থাকে, আগে বলে দিলেই তো হতো যে এক্সিবিশনটা আজকে হচ্ছে না, আপনারা কেন আমাদের সময়গুলো নষ্ট করলেন বলুন তো? ওইদিকে দেখা যাবে মমিতা আর অয়ন হাসতে থাকে। তখন মমিতা বলতে থাকে, এই বুবার বাবা, আজকে না কিচ্ছু করতে পারবে না পর্ণা, কিচ্ছু করতে পারবে না। ঈশা এমন ঘোল খাইয়েছে না যে পর্ণা একবার হেরে গেছে। আজকে সবার সামনে পর্ণা অপমানিত হবে, আর সেটা দেখে না আমার চোখগুলো জুড়াবো, বুঝতে পেরেছো? তখনই অয়ন বলতে থাকে, হ্যাঁ মমিতা, একদম উচিত শিক্ষা হয়েছে পর্ণার, একদম ভালো হয়েছে। ঠিক তখনই দেখা যাবে বর্ষাকে ফোন করে পর্ণা। তখন বর্ষা রুচিরা আর পিকলুকে নিয়ে উপরে চলে যায়। তারপর দেখা যাবে ইনভেস্টিগাররা দাঁড়িয়ে গেলে চলে যাওয়ার জন্য তখনই লাইটটা অফ হয়ে যায়। তখন সাংবাদিকরা বলতে থাকে, আবার লাইটটা অফ হয়ে গেল। তারপরে দেখা যাবে পর্ণা চলে আসে আর এসেই সবার সামনে উপস্থাপনা করতে থাকে, যা দেখে সবাই খুশি হয়ে যায়। আর মৌমিতার চোখ কপালে উঠে যায় আর বলতে থাকে, এ বুবার বাবা, আমি যা দেখছি তুমি কি তাই দেখছো? এটা কি করে সম্ভব? ঈশা এত চেষ্টা করেও পর্ণাকে কিছুতে আটকাতে পারলো না। তখন অয়ন বলতে থাকে, ঈশাকে আমি একটা ফোন করে আসি, দাঁড়াও। তারপরে পর্ণার কথা শুনে ইনভেস্টিগাররা বলতে থাকে, ওনাকে না আমার এই জন্যই ভালো লাগে। সবকিছু শেষে ওনার কথা শুনলে সবাই একদম শান্ত হয়ে যায়। আচ্ছা বসুন বসুন। তারপরে দেখা যাবে পর্ণা বলতে থাকে, আমাদের এক্সিবিশনটা একটু প্রবলেমের কারণে দেরি হয়ে গেছে। যাক ১০ মিনিটের মধ্যেই আমাদের এক্সিবিশন শুরু হয়ে যাবে। তারপরে দেখা যাবে সবাই খুব খুশি হয়ে যায়। আর পিকলিও সবার সামনে এসে উপস্থাপন করতে থাকে। তারপরে এক্সিবিশন শুরু হয়ে যায়। মডেলরাও র্যাম্পে হাঁটা শুরু করে। তারপরে মডেলদের র্যাম্পে হাঁটা শেষ হলেই পর্ণা বলতে থাকে, আমাদের আজকের চমক হলো সুকুমার হালদারের ওয়াইফ ঈশা হালদার। তারপরে ঈশাকেও র্যাম্পে হাঁটায় পর্ণা, যা দেখে সবার চোখ কপালে উঠে যায়। তারপরে পর্ণা ঈশাকে বলতে থাকে, কি ঈশা, যেটা বলতে বলেছিলাম সেটা বলবি তো? তখন ঈশা বলতে থাকে, হ্যাঁ বলবো তো। তারপরে মাইক নিয়ে ঈশা বলতে থাকে, দাম কম কোয়ালিটি হাই, পুজোতে পর্ণা শাড়ি চাই। যা শুনে মৌমিতা আর অয়ন চোখ বড় বড় করে ঈশার দিকে তাকিয়ে থাকে, আর এদিকে কৃষ্ণাও অবাক হয়ে যায়, আর পর্ণা আর সৃজন হাসতে থাকে। তো বন্ধুরা, আজকের আপডেটটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। ধন্যবাদ।